নমস্কার। আজকে আমি আপনাদের কোনো রাজা বাদশাহ বা যুদ্ধের কোনো কাহিনী শোনাতে আসিনি। আজকে মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নিজেদের ইতিহাস। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন যে বাঘের নখ আছে, হাতির তো বিরাট শক্তি, পাখি আকাশে উড়ে বেড়ায়, একটা বিশেষ ক্ষমতা তাদের রয়েছে, মানুষের তো এসব কিছুই নেই। তাহলে মানুষ কি করে গোটা পৃথিবী শাসন করছে? বেশ কিছুদিন আগে ইংল্যান্ডের লন্ডনে রয়্যাল ইনস্টিটিউশনে পৃথিবীর দুজন শ্রেষ্ঠ চিন্তাবিদ সাম্প্রতিককালের, একজনের নাম হচ্ছেন রিচার্ড ডকিন্স, তিনি হলেন বিবর্তনবাদী বিজ্ঞানী, এবং আরেকজন ছিলেন বিখ্যাত মনোবিজ্ঞানী স্টিফেন পিঙ্কার। তা এই দুজনে মুখোমুখি হয়েছিলেন, তাদের মধ্যে 1 ঘন্টা একটা আড্ডা হয়েছিল। মানে কি বলবো, সেই যে আড্ডা, মানে আমরা এতদিন ধরে যে ধরনের ভাবি সেই সমস্ত ভাবনাটাকেই প্রায় ওলট পালট করে দেয়। তারা বলছেন যে আমাদের মানে মানুষের যে সাফল্য, তার আসল চাবিকাঠি আমাদের মাংসেও নেই বা হাড়েতেও নেই, আমাদের মস্তিষ্কের একটা বিশেষ কোডে। আর সেই কোডটার নাম হলো ভাষা। এখন দেখব যে কিভাবে ভাষা আমাদের এতখানি শক্তিশালী করে তুলল। পিঙ্কার তিনি বলছেন যে ভাষাকে আমরা যেটা ভাবি যে ভাষা কেবল একটা যোগাযোগের মাধ্যম, তা কিন্তু নয়। এটা একটা জাদুর শক্তি। যোগাযোগের মাধ্যম শুধু নয়, এটা একটা জাদুর শক্তি বা জাদুর কাঠিও বলতে পারি। কারণ মানুষ তার অভিজ্ঞতার যে নির্যাস, এইটা সে ভাষার মাধ্যমে অন্যের মাথায় ঢুকিয়ে দিতে পারে। মানে একটা চিল যদি আকাশে ওড়ে, সে কিন্তু তার বাচ্চাকে শিখিয়ে দিয়ে যেতে পারে না যে কিভাবে উঠতে হয়। কিন্তু মানুষ দেখা যায় 1000 বছর আগে আগুন জ্বালানো শিখেছিল, এবং সেই জ্ঞান সে শব্দের মাধ্যমে আজও কিন্তু আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এখন মানুষ তার অনেক শেখা কিন্তু ভাষার মাধ্যমে হয়। এখন অন্যান্য প্রাণীরাও শেখে, সেটা কিন্তু ভাষার মাধ্যমে নয়। সেই শেখার পিছনে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নিজস্ব ইনস্টিংক্ট, মানে যার ফলে তারা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কিছু আদেশ পালন করতে শেখে। কিন্তু যে ইনোভেটিভ ভাবনা যেটা মানুষকে সবাই থেকে আলাদা করছে, সেটা কিন্তু শুধু মানুষেরই আছে। অন্য কোনো প্রাণী এখন অবধি আগুনই জ্বালাতে পারেনি, কিন্তু মানুষের সভ্যতার জয়যাত্রা শুরু হয়েছিল আগুন জ্বালানো দিয়ে। এখন যাই হোক, এই যে ভাষা, এটাকে পিঙ্কার বলছেন কগনিটিভ নিশে। মানে আমরা প্রকৃতির মধ্যেই নিজেদের জন্য বুদ্ধির একটা আলাদা রাজ্য তৈরি করে ফেলেছি। এখান থেকেই কিন্তু একটা বিতর্ক শুরু হয়ে যায়। এই যে বুদ্ধির রাজ্য যেটা আমাদের তৈরি, এই বুদ্ধির প্রকাশ কি দিয়ে? ভাষা দিয়ে। এই বুদ্ধি কি আমরা জন্মের পরে সমাজ থেকে পেয়েছি, নাকি এই বুদ্ধিটা আমাদের ভেতরে আগে থেকেই থাকে? এখন বিবেকানন্দের একটা কথা আছে না, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। যদিও ঠিক একই কথা বলছেন না অবশ্যই বিজ্ঞানী। এখন সমাজ বিজ্ঞানে একটা খুব বড় বিতর্ক আছে। এই বিতর্কটা যাকে বলা হয় ব্ল্যাঙ্ক স্লেট। দ্য ব্ল্যাঙ্ক স্লেট, এই বিষয়টা সম্পর্কে অনেকে মনে করেন যে একটা বাচ্চা যখন জন্মায় তখন তার মাথাটা একটা সাদা কাগজের মতো হয়। কিন্তু পিঙ্কার আর ডকিন্স তারা বলছেন না, আমাদের মস্তিষ্কের ভেতরে অনেক কিছু, অনেক প্রোগ্রাম, কম্পিউটারে যেমন প্রোগ্রাম থাকে, অনেক প্রোগ্রাম কিন্তু আমাদের মস্তিষ্কে আগে থেকে লোড করা থাকে। যেমন আমাদের রাগ, আমাদের ভালোবাসা, আমাদের ঈর্ষা,
এগুলো কিন্তু বিবর্তনের ফলে এসেছে। পিঙ্কার বলছেন যে আমরা সমস্ত সংবিধানই এটা বলার চেষ্টা করি বা লিখেছি যে সব মানুষ সমান, কিন্তু এইটা আসলে একটা নৈতিক কথা, বাস্তব সত্য নয়। এটা যদি আমরা বৈজ্ঞানিক দিক থেকে বলি যে সব মানুষ সমান, তা কিন্তু নয়। মানুষে মানুষে কিন্তু একটা জন্মগত পার্থক্য থাকবেই। যেমন দুটো মানুষকে জন্মানোর পরে যদি একই জায়গায় একইভাবে মানুষ করা হয়, দুজনে কিন্তু একই রকম মানুষ হয় না। অর্থাৎ দুজনের প্রোগ্রামটা কিন্তু আলাদাভাবে করা হয়েছিল যা জন্মানোর আগেই। এখন তা হলেও আমরা কেন বলি যে সব মানুষ সমান? যারা সংবিধানের প্রতিষ্ঠা করেছেন, এই নিয়ে অনেক গভীরভাবে চিন্তা করেছেন, তারাও কিন্তু জানেন না তা নয় যে সব মানুষ সমান। কিন্তু এই যে সব মানুষ সমান, এটা একটা নৈতিকতার দিক। যদি এইটা না মানা হয় তাহলে আরো বড়সড় সমস্যা কিন্তু আমাদের সমাজে চলে আসবে। এখন এই পার্থক্যটা মেনে নিয়ে সব মানুষ সমান মানে এর মাধ্যমে আমরা সমস্ত মানুষকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সমস্ত মানুষকে সমান দায়িত্ব দেওয়ার চেষ্টা কিন্তু আমরা করি না, কারণ সব মানুষ সব দায়িত্ব পালন করতে পারবে না। এখন এই যে দেখা যায় যে এই যে মানুষের সঙ্গে মানুষের এই যে পার্থক্য, এই পার্থক্য থাকা সত্ত্বেও আমাদের মনের মধ্যে একটা অন্ধকার দিক আছে। সেটা কি? আমাদের মস্তিষ্ক যেটা উচিত ছিল সবসময় সত্যকে সন্ধান করা। আমরা যদি সমস্ত মানুষ সত্যকে সন্ধান করতাম, তাহলে বর্তমানে যে জায়গায় সভ্যতা রয়েছে এর থেকে অনেক ডেভেলপ করত। কিন্তু সব থেকে খারাপ দিক যেটা রয়েছে সেটা হলো এই যে আমাদের ব্রেন ট্রুথ বা সত্যকে খুঁজতে চায় না। আমাদের ব্রেন মূলত তৈরি হয়েছে যেটা বিশ্বাস করি সেটাকে অবলম্বন করে জেতার জন্য। অর্থাৎ আমার যদি অপছন্দের কোনো কথা হয়, আমি সেটা হাজার যুক্তি থাকলেও মানতে চাইব না, তখন সেটা আমার কাছে জেদে পরিণত হবে। সেটা যদি সত্য হয় সেটাকে আমরা পরিত্যাগ করব। এটা হচ্ছে আমাদের কিন্তু একটা অন্ধকারময় দিক। যেমন যদি আপনারা কোনো পাড়ার চায়ের দোকানে বসেন বা ফেসবুকের যদি পোস্ট বা কমেন্টগুলো লক্ষ্য করেন, দেখবেন যে সেখানে প্রচুর কিন্তু সমালোচনা হয়। মানে অন্যান্য লোকের, রাষ্ট্রের বহু সমালোচনা হয়, রাজনৈতিক দলের, ফিল্ম স্টারদের, খেলোয়াড়দের। কিন্তু কখনো দেখেছেন যে মানুষ তার নিজের সমালোচনা করে পোস্ট করছে? সেটার কারণ সে কিন্তু সব থেকে ভালো জানে নিজেকে, কিন্তু কখনোই সে নিজের কোনো দুর্বলতার দিক, নিজের কোনো খারাপ দিক, সেটা কিন্তু সে কখনো লোকের কাছে তুলে ধরতে চায় না। অর্থাৎ আমরা এক ধরনের সহজাত উকিল কি করে, যার পক্ষে থাকে সেটা যদি ভুলও করে তাকে জোর করে ঠিক প্রমাণ করার চেষ্টা করবে। তা আমরা প্রত্যেকে নিজের ব্যাপারে একটা সহজাত উকিল, যে সব সময় আমরা তর্কে জিততে চাই, কখনোই কিন্তু সত্যটাকে খুঁজে বার করতে চাই না। এটা হচ্ছে আমাদের ভেতরকার প্রবৃত্তি। এখন প্রশ্ন হচ্ছে যে সব মানুষই যদি এরকম একরোখা হয়, সব মানুষই যদি নিজের বিশ্বাসটাকেই এস্টাবলিশ করতে চায়, তাহলে তো সমাজটা আজকে বর্তমানে যেরকম এগিয়েছে তা তো এগোতে পারতো না। এখন এখানেই দুজন বিজ্ঞানী বলছেন যে এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সমাজ। মানে মানুষ এমন সিস্টেমটা তৈরি করে দিয়েছে যেখানে ব্যক্তিগত জেদ খাটে না। আর সিস্টেমটা কীরকম? মানে সিস্টেমটা যেমন আমাদের বিচার ব্যবস্থা, যেমন বিজ্ঞান কোনো ব্যক্তির কথা শুনবে কি? কে কি বললো ব্যক্তির কথা শুনবে না। বিজ্ঞান একটা জিনিসই শুনবে, সেটা হচ্ছে প্রমাণ। সেখানে কে বলে গেল না বলে গেল, কোন ধর্মগ্রন্থে লেগে আছে, তার কাছে তার কোনো গুরুত্ব নেই। সে খালি দেখবে, তোমাকে প্রমাণ করতে হবে। এখন বিচার ব্যবস্থা, সেটাও নিরপেক্ষ করারই চেষ্টা করা হয়। সেটা কতটা নিরপেক্ষ হয় সেটা প্রশ্ন, কিন্তু তার উদ্দেশ্যটা থেকে নিরপেক্ষ করা। এখন এই যে নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো আমাদের নিজেদের যে পশুবৃত্তি যেগুলো থাকে আর কি, তার থেকে বের করে কিন্তু আমাদের একটা আধুনিক সভ্যতা দিয়েছে। এই যে নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো যদি না থাকতো, যদি আমরা এই প্রতিষ্ঠানগুলো না গড়ে তুলতাম, তাহলে কিন্তু আমাদের পক্ষে এতটা এগোনো সম্ভব হতো না। এখন এখানে একটা প্রশ্ন আসে যে আমরা বর্তমানে যে সভ্যতায় আছি, এটা কি কন্টিনিউ ডেভেলপ করছে নাকি পিছিয়ে যাচ্ছে?
আমরা বারবার বলি যে আগে যেটা ছিল সেটা অনেক ভালো ছিল, এখন যেটা অনেক খারাপ। যদি আমরা বিচার করি তাহলে আমরা কি দেখব? যেমন প্রতিদিন আমরা যদি খবরের কাগজ কিংবা টিভি দেখি, তাতে যে যে খবরগুলো শুনি, কোনো জ্যান্ত মানুষকে আগুনে পোড়াচ্ছে গাছে ঝুলিয়ে, এরকম বিভৎস খবর, কোনো একটা জায়গায় প্রচুর বোম ফেলা হচ্ছে, এক একটা দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ইসরায়েল প্যালেস্তাইনের কথাই যদি শুনি, এগুলো শুনলে আমাদের বারবার মনে হয় মানে পৃথিবী এগোচ্ছে না, আরও পিছিয়ে যাচ্ছে। কিন্তু এখানে পিঙ্কার তিনি বলছেন একটা অদ্ভুত কথা। তিনি বলছেন, দেখো, মানে উইথ ডেটা তিনি দেখাচ্ছেন যে আমরা কিন্তু যদি পিছিয়ে যাই, যে কোনো সময়ের থেকে পিছিয়ে যাই, তাহলে দেখা যাবে আগের থেকে কিন্তু ভালো অবস্থায় আছি। এখন এই যে ভালো অবস্থায়, এগুলো কোনো উল্লম্ফন দিয়ে হয় না, খারাপগুলো উল্লম্ফনের মতন হয়, কিন্তু ভালোগুলো এত পর 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 স্টেপ বাই স্টেপ হয় যে সেটা হয়ে যায়, কিন্তু সেটা খবর হয় না। ফলে এই উন্নতির দিকে যাওয়াগুলো আমরা ঠিক বুঝতে পারি না। যদি আমরা দেখি পুরনো আমল থেকে এখন অবধি, দেখা যাবে কিন্তু আস্তে আস্তে মানুষের অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু সেগুলো, এই উন্নতিটা কিন্তু আমাদের চোখে সেভাবে ধরা পড়ে না। যেমন 100 বছরে যদি দেখা যায়, শিশু মৃত্যুর হার প্রায় 10 গুণ কমে গেছে, মানুষের গড় আয়ু দ্বিগুণ বেড়ে গেছে, চরম দারিদ্র, আগে তো হামেশাই দুর্ভিক্ষ হতো, সেটাও প্রায় নাই। তবুও খবরের কাগজে যুদ্ধ যখন আমরা দেখি বা রক্তপাত হয়, এগুলো কিন্তু একটা হঠাৎ হঠাৎ ঘটে যাওয়া ঘটনা। কিন্তু কোটি কোটি মানুষের এই যে ভালো থাকা, এটা কিন্তু কোনো বড় খবর হয় না। তার কারণ কি বললাম, যে ধীরে ধীরে। এখন যদি আমরা যুক্তি এবং বিজ্ঞানের পথ ধরে চলি, তাহলে কিন্তু এই যে উন্নতি, এটা কিন্তু অব্যাহত থাকবে, এটাকে বন্ধ করা যাবে না, যেটা ডকিন্স এবং পিঙ্কার দুজনেই বলছেন। এখন এই মুহূর্তে আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই, তাহলে সবথেকে বেশি যেটা আমাদের সামনে ভয় এবং আশাবাদ দুটোই সামনে এনেছে, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এখন প্রশ্ন হচ্ছে যে এআই, তার সঙ্গে মানুষের ইন্টারাকশন প্রায় মানুষেরই মতো, কোনো তফাৎ নেই। এমন কি হতে পারে যে এআই মানুষের মতো অনুভব করতে পারবে? বা আমাদের নৈতিকতা, সেটা বর্তমানে যে আছে, সেটার কতটা বাড়বে? এই নৈতিকতার উপর অনেকটাই ডিপেন্ড করে। এখানে তারা এক অদ্ভুত কথা বলছেন যে আজ থেকে যদি 100 বছর আগে পিছিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাবে মানুষ, সর্বস্তরের মানুষ, দাসপ্রথাকে স্বাভাবিক বলে মনে করতো। কেউ মনে করতো না যে দাসপ্রথা খুব খারাপ। কিন্তু আজকে যদি আমরা দাসপ্রথার কথা বলি, আমরা নিজের শিউরে উঠবো। আজ থেকে কয়েকশো বছর আগে যদি আমরা দেখি যে সতীদাহ প্রথা মানুষ মেনে নিত, তো আজকে আমরা মেনে নেবই না কখনো, তীব্র প্রতিবাদ উঠবে যদি সেটা হয়। দেখা যাচ্ছে যে এক একটা জেনারেশন ক্রমশ এগোচ্ছে। এবং সিগারেটের কথা যদি বলি, দেখা যাবে যে হয়তো দেখা যায় এই ইয়ং জেনারেশনের মধ্যে, বিশেষ করে শিক্ষিত যারা ইয়ং জেনারেশন, তাদের মধ্যে সিগারেট খাওয়ার প্রবণতা কমছে। এইভাবেই আস্তে 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 ভালো জিনিসটাকে ভালো বলার প্রবণতা কিন্তু বাড়বে, এবং নৈতিকতার যেটা সীমা, সেটা ধীরে ধীরে বেড়ে যাবে। অর্থাৎ আমরা, আমাদের যে ডেভেলপমেন্ট ঘটে, এটা যে শুধু একটা বিবর্তন ঘটে যাচ্ছে সেরকম নয়। আমাদের বুদ্ধি, সেটা কিন্তু এই বিবর্তনের থেকেও আগে চলে। এবং ডকিন্স এবং পিঙ্কার তাদের যে আলোচনা, সেটা থেকে মূলত আমরা দেখতে পাই যে আমাদের যে আসল ইতিহাস, এটা কিন্তু উত্তরণের ইতিহাস। এই ইতিহাসটা বুদ্ধির, এই ইতিহাসটা আশাবাদের। আমরা বারবার যেটা ভাবি যে কিছুদিন পর হয়তো বিরাট বড় সমস্যার মুখে আমরা পড়ব, খুব বিপর্যয়ের দিকে আমরা যাব, এই দুজন বিখ্যাত দার্শনিক তথা বিজ্ঞানী আমাদের কিন্তু আশাবাদের কথা শিখিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।